এবং রাজনীতির আলোচনায় এবার যুক্ত করে নিতে চাই, আমাদের সাথে যুক্ত হবেন এই পর্যায়ে সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং গণতন্ত্র মঞ্চের নেতা, এবং যুক্ত হবেন আমিনুল ইসলাম আমিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজনীতির আলোচনায়। মির্জা ফখরুলের একটি শট আছে, একটু দেখি আমরা মনে আলোচনাটি শুরু করি। সংগঠনকে শক্তিশালী করতে হবে। আমাদের যে সংগ্রাম চলছে, এতে চূড়ান্ত বিজয় অর্জন করতে হলে শক্তিশালী সংগঠন লাগবে। আমরা সংগ্রাম করছি, আমরা সেই সংগ্রামকে আরো তীব্র থেকে তীব্র করব। আপনারা সেই নেতৃত্ব, আপনাদের নেতৃত্ব দেশকে শক্তিশালী করবেন, দলকে, এটাই আমার বিশ্বাস। শুনে নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য, এবং সেখানে তিনি একটি শক্তিশালী সংগঠনের কথা বলেছেন, জাতীয় ঐক্যর ডাক দিয়েছেন, জাতীয় ঐক্য প্রয়োজন সেটি বলেছেন, এবং আরও বেশ কিছু কথা বলেছেন। সেখান থেকে আসলে প্রশ্ন রাখতে চাই, যখন তিনি বলছেন যে আজকে জাতীয় ঐক্যের প্রয়োজন, সমস্ত জাতি আজকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করবে, এটাই আমাদের মুক্তির একমাত্র পথ। সেই সময় সাইফুল হক, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা এই জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবেন কিনা, অথবা আপনারা সাড়া দিয়ে সাথেই আছেন কিনা? পাশাপাশি এই প্রশ্নটি রাখতে চাই, যখন তিনি বলেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাইরের দেশ থেকে নেতৃত্ব দিচ্ছেন, তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ, সেই সময় এই প্রশ্নটি রাখতে চাই যে যদি দেশকে আমি ভালোইবাসি, দেশ যদি আজকে এতটাই সংকটাপন্ন অবস্থায় থেকে থাকে, তাহলে একজন প্রকৃত দেশপ্রেমিক নেতা কেন বিদেশে বসে থাকবেন, কেন দেশে আসার সাহস রাখবেন না? ব্যক্তি স্বার্থ কি জাতি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ থেকে এত উপরে উঠে যাচ্ছে? সাইফুল হক। আপনাকে ধন্যবাদ। সম্মানিত আলোচক বৃন্দ, আপনি আমাকে যেটা বললেন যে জাতীয় ঐক্য, তো ধরুন যারা রাজপথের বিরোধী দল আছে তাদের মধ্যে তো এক ধরনের ঐক্য, সেটা বেশ অনেক দিন ধরে সেটা আছে। আমরা যুগপৎ ধারায় ধরুন গত 22 সালের বাস্তবে 30শে ডিসেম্বর থেকে যুগপৎ ধারায় বিরোধী দলগুলোর মধ্যে আন্দোলনের বিভিন্ন যে কর্মসূচিগুলো, তারপর থেকে 7ই জানুয়ারি পর্যন্ত এই 24 সালে একটা পর্যায়ে ছিল। এর মধ্যে তো রাজপথের বিরোধী দল, বিশেষ করে যারা যুগপথে আছেন, তাদের মধ্যে বড় দাগে বোঝাপড়া, সমঝোতা, বিশেষ করে 31 দফা আমরা যে রাষ্ট্র সরকার সংবিধানের যে গণতান্ত্রিক রূপান্তরের এজেন্ডাও আমরা নিয়েছি, সরকারের পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বিশ্বাসযোগ্য নির্বাচনের দাবির পাশাপাশি। আর যুগপথের বাইরে যারা আছেন তারাও তো স্ব জায়গা থেকে তারাও তাদের মতন করে একটা আন্দোলনে যুক্ত আছেন এবং তারাও একটা ভূমিকা রাখার চেষ্টা করছেন। ফলে বিরোধী দলগুলোর মধ্যে এক ধরনের তো জাতীয় ঐক্যের একটা তো পর্যায়ে আছেই। এখন 7ই জানুয়ারির পরে আমরা যেটা মনে করি, মানুষ যে প্রত্যাখ্যান বর্জনের মধ্য দিয়ে আগামী নির্বাচন বা গোটা নির্বাচনী ব্যবস্থা, সরকার এবং সরকারের দলের প্রতি মানুষ যে গণ অনাস্থা ব্যক্ত করেছে, রাজপথে কিভাবে তাকে কর্মসূচি আকারে বিরোধী দলগুলো তাকে আনবে, বিরোধী দলের জন্য এটাই হচ্ছে প্রধান রাজনৈতিক চ্যালেঞ্জ বলুন, দায়িত্ব বলুন, সেই জায়গাটি। সেক্ষেত্রে আজকে বিএনপির মহাসচিব যেটা ডাক দিয়েছে, এটা বিরোধী দল থেকে আমরা বিভিন্ন সময় বলেছি যে এই বিরোধী দলের ঐক্য, আবার একই সাথে ঐক্যটা হচ্ছে জনগণের মধ্যে কতখানি কার্যকর ঐক্য আমরা গড়ে তুলতে পারছি। ফলে আগামী দিনগুলোতে এই ধরুন যে মানুষ সে সমর্থন করছে, সে মানুষ, যেমন তিনি আজকে সাংগঠনিক বললেন না যে সংগঠনকে শক্তিশালী করতে হবে, তার মানে আপনার যে মানুষ রাজপথে নামছে, সমাবেশে আসছে বা মিছিলে যোগ দিচ্ছে, আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এই মানুষের যে ভূমিকা, যে সিদ্ধান্তমূলক ভূমিকা পালন করবার কথা, সব ক্ষেত্রে নিশ্চয়ই সেটা হয়নি। কত সাংগঠনিক দুর্বলতা আছে, ঘাটতি আছে। তো সেই জায়গাগুলো কিভাবে বিএনপি বা গণতন্ত্র মঞ্চ, বিরোধী দলগুলো কাটিয়ে উঠবে, সেটা একটা বড় আলাপ আলোচনা, একটা বড় একটা মনোযোগের বিষয়। আর আপনি দ্বিতীয় প্রশ্ন আমাকে যেটা করলেন, বিএনপি তার নেতৃত্ব কিভাবে তারা সিদ্ধান্ত নেবে, সেটা একান্তই বিএনপির সাংগঠনিক, সেটা না, আমার প্রশ্ন কিন্তু সেটা না সাইফুল হক। আমার প্রশ্ন, যেই দলটির নেতা বাইরে থাকছেন, তিনি যদি দেশে না আসেন, সেই দলটির আসলে কতটুকু বেইজ আছে, কতটুকু তারা দেশপ্রেমিক বলে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে, এবং নেতৃত্বের অবস্থা যদি এমন থাকে যে তিনি তার ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারছেন না, কেন জনগণ তার পাশে গিয়ে দাঁড়াবে?
মানে আপনারাই বা কেন দাঁড়াবেন? আমি প্রথম মনে করি এই প্রশ্নটা বিএনপির নেতৃবৃন্দরা তারা হয়তো ভালো বলবেন। আমার দিক থেকে আমি এইটুকু বলতে পারি যে আমাদের এখানে আইন বা বিচার ব্যবস্থা যেভাবে চলছে, তারা কি স্বাধীনভাবে কোনো আইন বা বিচার ব্যবস্থা তারা কি কাজ করতে পারছে? গুরুত্বপূর্ণ বা দুই একটি হাতে গোনা ব্যতিক্রম ছাড়া সরকারের গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের রাজনৈতিক ইচ্ছার বাইরে এখনো পর্যন্ত অধিকাংশ গুরুত্বপূর্ণ সংবেদনশীল বিষয়ে উচ্চ আদালতগুলো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন। সুতরাং আপনি যার কথা বললেন, তিনি তো ইতিমধ্যেই তার নামে অসংখ্য মামলা, তিনি সাজাপ্রাপ্ত হয়ে আছেন। তিনি জেনে শুনে এরকম একটা বৈরী অবস্থার মধ্যে তিনি দেশে আসবেন কিনা, আপনার চাহিদা মতন তিনি দেশে এসে একেবারে আমার চাহিদা মতো নয়, একেবারে আমার চাহিদা মতো নয়। আমার উত্তরটি আপনি স্পষ্ট করতে পেরেছেন, আপনি স্পষ্ট করতে পেরেছেন। প্রশ্নটি জাগে সেখান থেকে ৭৫ পরবর্তী সময়ে, ৭৫-এ যখন বঙ্গবন্ধুর মানে অলমোস্ট পুরো পরিবারকে হত্যা করা হয়, নৃশংসভাবে হত্যা করা হয়, এরপরেও কিন্তু বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন এবং সেই সাহস নিয়ে তিনি ফিরেছেন, জনপথে একেবারে রাজপথে থেকেছেন। সে কারণেই প্রশ্নটি করছি যে দেশপ্রেমের জায়গাটি আসলে নেতা কিভাবে প্রকাশ করবেন সেই জায়গা থেকে। আমনুল ইসলাম আমিন, আপনার কাছে চলে আসতে চাই ঠিক একই প্রসঙ্গে, যে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হচ্ছে, কিন্তু সেই জাতীয় ঐক্য যে জনগণকে নিয়ে করার কথা, জনগণ কেন সাড়া দেবে? শবনম, আপনাকে শুভেচ্ছা। সম্মানিত দর্শক এবং বিজ্ঞ আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, প্রথমত জাতীয় ঐক্যের কথা তারা বলছেন এবং একই সাথে বিএনপি কিন্তু প্রতিনিয়ত দেশে নানা সংকটের কথা বলছেন, মানুষের দুঃখ দুর্দশার কথা বলছেন। কিন্তু আমি একেবারে নিকট অতীতে যাব না, একেবারে আমি গত এক মাসে রমজান মাসের দিকে যদি তাকাই, আপনি দেখুন তো বিএনপি নেতৃবৃন্দ এমন কোন কর্মসূচি গণমুখী গ্রহণ করেছেন কিনা যেটাতে মানুষের দুঃখ কষ্ট লাঘব হতে পারে এবং মানুষ তাদের কর্মসূচির প্রতি আগ্রহী হয়ে এগিয়ে আসতে পারে। আমি নিশ্চিত করে বলতে পারি তেমন কোন ধরনের কর্মসূচি তাদের মধ্যে নাই। পক্ষান্তরে এই বৈশ্বিক সংকটের কারণে বাংলাদেশ যেহেতু গ্লোবাল ভিলেজে বসবাস করে, আমাদের দেশের মানুষ নিম্ন মধ্যবিত্ত অনেক কষ্টে আছে। সেই কষ্টে উপলব্ধি করতে পেরে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা সার্বক্ষণিক ইফতার সামগ্রী সহ নানা বিষয় নিয়ে মানুষের সাথে আছি, কাজ করছি। ওরকম কোন দৃষ্টান্ত তাদের মধ্যে নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি কোনোভাবেই মনে করি না যে বিএনপি নেতৃবৃন্দ তেমন কোনো কর্মসূচি নিতে পারবে যাতে মানুষ তাদের ডাকে সাড়া দিবে, এটা সম্ভব না। এরপরে যে প্রশ্নটি বলছেন যে আপনি বিএনপি নেতা তারেক রহমান সম্পর্কে, যে তিনি দেশে মানে ফিরে এসে কেন তার সাহসিকতার পরিচয় দিবেন, তা আমি যদি উল্টো আপনাকে প্রশ্ন করি যে উনি কেন দেশে আসবেন? উনি তো আন্ডারটেকেন দিয়েছিলেন যে আমি আর রাজনীতি করবো না, এবং সেই আন্ডারটেকেনের ফলেই তিনি বিদেশে গিয়েছিলেন। আপনি একটা তুলনা করেছেন বঙ্গবন্ধু কন্যা ৭৫ পরবর্তী পাথর কঠিন সময়ের সাথে, ওইটাও যদি বাদ দেন, আমি যদি 111 যাই, প্রথমত আমি তুলনায় করতে চাই না। হ্যাঁ, তারপরে যখন প্রাসঙ্গিকতা এসছে, তাহলে উনি তখন নিজের চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন। উনি দেশের বাইরে থাকা অবস্থায় বলা হলো যে এখানে তার বিরুদ্ধে মামলা হয়েছে, সেটি হচ্ছে ঘুষের মামলা। তো মামলা হলে আমরা দেখি যে তারেক রহমান মতো সবাই পালিয়ে যায়, কিন্তু বঙ্গবন্ধু কন্যা বলেন যে ওকে আমি দেশে যাব, আমি মামলাকে ফেস করব। তখন বলা হলো যে না, তাকে ফ্লাইটে উঠতে দেওয়া হবে না। এখন এই সাহসিকতার সাথে আপনি আন্ডারটেকেন দিয়ে বিদেশে পলাতক কোন সাথে যদি তুলনা করেন, তাহলে তো কোন রেজাল্ট আপনি পাবেন না। এক, দ্বিতীয়ত সাইফুল ভাই যেটি বলছিলেন যে তার বিরুদ্ধে এতগুলো মামলা, বিচার বিভাগ ঠিক কাজ করতে পারছে না, তাহলে উনি কিভাবে আসবেন? আমি এই জায়গায় সাইফুল ভাইকে শুধু বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই। সাইফুল ভাই, বাংলাদেশে 21শে আগস্টের ঘটনার সম্পৃক্ততা কিন্তু সবার আগে আজকে আওয়ামী লীগ বিরোধী যে এটা দৈনিক প্রথম আলো অথবা রেডিও স্টার, তারাই কিন্তু বের করেছে এর নেপথ্যে কারা ছিল। তো এখন যেই ব্যক্তিটি একটি রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে শারীরিকভাবে সেই দলের শীর্ষ নেতাকে অন্যান্য নেতৃবৃন্দ সহ গ্রেনেড হামলা করে নিশ্চিহ্ন করতে চাই, এখন আমরা কি তাদের ভিতরে মামলা করতে পারবো না? পুলিশ কি তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না? ব্যবস্থা নেওয়া মানে কি রাজনৈতিক পীড়ন? তাহলে আইনের শাসনটা কিভাবে হবে? তাহলে সেখানে
সরকার কি করতে পারে? তা আওয়ামী লীগ কি, যেহেতু তার যে আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, তাহলে আওয়ামী লীগের কি উচিত হবে যে রাজনৈতিক অবস্থা তৈরি করার জন্য তার বিরুদ্ধে কোনো মামলা না করা, অথবা তাকে আরো বেশি 21শে আগস্ট ঘটানোর জন্য উৎসাহিত করা? সেটা কি আওয়ামী লীগের কাজ হতে পারে? এখন সেটা যদি হয় তাহলে নিশ্চয়ই সাইফুর রহমান ভাই অথবা বিএনপির একটা ব্যাখ্যা দেওয়া উচিত যে হ্যাঁ আমরা যা কিছু করবো আপনারা কোনো বিচার করতে পারবেন না। আমি জানি না যে এখন কেন, একটু বলি 75-এর 15 আগস্টে স্বপ্নম আপনি একটু খেয়াল করুন, এর পরবর্তীতে 78 সাল পর্যন্ত বাংলাদেশে শুধু আওয়ামী লীগের শীর্ষ নেতা নয়, আপনি আওয়ামী লীগের জেলা পর্যায়ের প্রেসিডেন্ট সেক্রেটারি ওই লেভেলে কিন্তু কোনো নেতা কারাগারের বাইরে ছিল না, কিন্তু তেমন আমরা ঘরে বসেছিলাম না। ইভেন বঙ্গবন্ধু কন্যা যখন 81 সালের 17 মে বাংলাদেশে ফেরত আসেন, তখনই কিন্তু তার আগে জিয়ার তত্ত্বাবধানে শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটিও করা হয়েছিল। সেখানে আসলে আমি প্রশ্নটি রেখেছিলাম, আমি একেবারেই ব্যক্তির মাঝে তুলনার চিন্তাটি থেকে বলিনি। পার্থক্যটি হচ্ছে দেশ জাতির স্বার্থে একজন সকল কিছুকে উপেক্ষা করে ফিরে আসতে পারছেন, আরেকজন নিজের স্বার্থের বাইরে দেশের থেকে বাইরে গিয়ে দেশ থেকে দেশে আর কোনোভাবে আসতেই চাইছেন না, আসার তার কোনো রকম আগ্রহ আছে বলেও আমরা মনে করছি না বা দেখতে পাচ্ছি না। কেন তাহলে তার ডাকে জাতীয় ঐক্য হবে বা হতে পারে? সেখানেই প্রশ্ন। ছোট ছোট করে মন্তব্য নেব, এই আলোচনা আরও কিছুক্ষণ চালাতে চাই। রেজানুল হক, আপনার কাছে আগে এই প্রসঙ্গের মন্তব্যটুকু নিয়ে নিতে চাই। প্রসঙ্গটা কি তারেক রহমান কেন দেশে আসছেন না? তাই জি, তারেক রহমানের সাহস নাই তাই দেশে আসে না, এই যে পরিষ্কার কথা। দেখেন, তিনি সাইফুল ভাই বলছিলেন যে তার বিরুদ্ধে অনেকগুলি মামলা আছে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে না, তো তিনি দেশে এলে কি হতে পারে তিনি তো জানেন, তিনি গ্রেপ্তার হবেন, তাকে জেলে যেতে হবে, এটাই তো সাইফুল ভাই বলতে চাইলেন। তো তারেক রহমানের মা বেগম জিয়া, তার বিরুদ্ধে মামলা হয়েছে, তার শাস্তি হয়েছে, তিনি জেল খেটেছেন। মানে বেগম খালেদা জিয়া, যিনি তারেক রহমানের চাইতে অনেক অনেক বড় লিডার, তিনি যদি জেল খাটতে পারেন, তার বিরুদ্ধে যদি মামলা হয়, তিনি যদি সেটা দেশে থেকে ফেস করতে পারেন, এবং তিনি কিন্তু বারবারই বলেন যে আমি দেশই আমার ঠিকানা, আমি বিদেশে যাব না, এটি তিনি প্রায়ই বলেন। তো তিনি যদি দেশে থেকে এই সিচুয়েশন ফেস করতে পারেন, তিনি যদি এই বয়সেও জেল খাটতে পারেন, তাহলে তারেক রহমান কেন পারবেন? এই তার মানে হচ্ছে নিরাপদ জায়গায় থেকে কি বলে দল পরিচালনা করার চেষ্টা, এবং দল পরিচালনার ফল কি হয়েছে সেটা তো আমরা দেখলাম। নির্বাচনের আগে তো মোটামুটি আওয়ামী লীগ মানে বিএনপি এবং বিএনপির যারা তাদের সহযোগী দলগুলোর নেতাদের কথাবার্তা শুনে মনেই হচ্ছিল যে আওয়ামী লীগের তো আর রেহাই নাই, আওয়ামী লীগ যে কোনো সময় আওয়ামী লীগের পতন ঘটবে এবং তারপরে হয় বিএনপির আসার পথ পরিষ্কার হবে। অথচ এখন দেখুন, আমি মির্জা ফখরুল ইসলাম সাহেব, আলমগীর সাহেবকে আমি ধন্যবাদ জানাই। একমাত্র আমি তার বক্তব্যের মধ্যে দিয়ে আমি দেখতে পাচ্ছি তিনি তাদের যে আন্দোলনের ব্যর্থতা কেন হলো সেটি তিনি রিয়ালাইজ করেছেন, এবং তিনি সেই বিষয়ে কথা বলছেন। তিনি সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে ফিরে আসার পরে তার 3টি বক্তব্য আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। একটা হচ্ছে তিনি বলেছিলেন বিএনপি রাজনৈতিক দল হিসেবে যতটুকু আন্দোলন করতে সক্ষম তার চাইতে অনেক বেশি করেছে, এখন প্রয়োজন মানুষের সঙ্গে ঐক্য। তার মানে হচ্ছে বিএনপি যার মতো করে আন্দোলন করেছে, মানুষের সঙ্গে ঐক্য ছিল না, তাই তো জানেন। দ্বিতীয়ত তিনি বলেছেন ইমরান খান ইমরান খান তরুণ সমাজকে যেভাবে আকৃষ্ট করতে পেরেছেন আমরা সেভাবে পারি নাই। তার মানে তরুণ সমাজ তাদের এই আন্দোলনের সঙ্গে ছিল না। আর তিনি আজকে বলেছেন জাতীয় ঐক্য দরকার, অথচ ইলেকশনের আগে আমরা প্রতিদিনই শুনছিলাম জাতীয় ঐক্য হয়ে গেছে, সব দল সব মানুষ তাদের সঙ্গে আছে, এখন বলছেন জাতীয় ঐক্য দরকার, তার মানে জাতীয় ঐক্য ছিল না। এই যে রিয়ালাইজেশন, এটাই দরকার। যদি আপনি সামনে এগোতে চান তাহলে আপনার ভুলভ্রান্তি দুর্বলতা কোথায় ছিল সেটি প্রথমে স্বীকার করতে হবে, তারপরে সেটি মেরামত করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। দুর্ভাগ্যজনক ভাবে অন্যদের মধ্যে এই রিয়ালাইজেশনটা আমি দেখতে পাচ্ছি। প্রণব সাহা, ধন্যবাদ আপনাকে। দেখেন, প্রথম যে কথাটা বললেন জাতীয় ঐক্য, আমি এটা একটা ভুল ধারণা। জাতীয় ঐক্য হবে কোনো একটি জাতীয় ইস্যুতে বাংলাদেশের স্বার্থে সরকার বিরোধী দল মত নির্বিশেষে সবাই একটি ঐক্য করবে দেশের স্বার্থে, জাতির স্বার্থে, জাতীয় স্বার্থে, সেটা জাতীয় ঐক্য। একটি সরকারকে হটানোর আন্দোলন জাতীয় ঐক্যমত হবে কেন? এটা সরকারের বিরুদ্ধে যারা আছে তাদের সকলের ঐক্য করতে পারে। জাতীয় ঐক্য কি শেখ হাসিনাকে পদচ্যুত করা, আওয়ামী লীগকে হটানোর আন্দোলনের ঐক্য কি আওয়ামী লীগ যোগ দিবে নাকি? জাতীয় ঐক্য বলতে আমরা পলিটিক্যাল সায়েন্সে কি ভুল করেছি?
জাতীয় ঐক্য মানে সকল সরকার বিরোধী সকলের ঐক্য, নাকি একটি সরকার ক্ষমতা আছে সেই দলের বিরুদ্ধে সকল দলের ঐক্য, সকল রাজনৈতিক শক্তির ঐক্য? এটাকে একটু ডিফাইন করে বলা উচিত। ফলে জাতীয় ঐক্য মানে কিন্তু বিরোধী দল সবাই মিললাম আর সরকার মিললাম, এই জাতীয় ঐক্য না কিন্তু। আর মির্জা ফখরুল ইসলামের সংগঠনের শক্তিশালী বলেন আর জাতীয় ঐক্য কথা বলেন, সেটা যে তার দলেই মানে না, তার প্রমাণ আজকে মাহমুদউদ্দিন খোকন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিদ্ধান্ত বিরোধিতা করে তার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে, যেটা তার দলের যে আইনজীবী সংগঠন ফোরাম ছিল তারা বলেছেন যে এখানে দায়িত্ব নেওয়ার দরকার নাই, কারণ ইউনিভার্সিটি তারা মানে না। ফলে দলের মধ্যে ঐক্য নাই, তাহলে জাতীয় ঐক্য হবে কি? আর জাতীয় ঐক্য কথাটা তো ভুল আপনাদের। জাতীয় ঐক্য হবে একটা জাতীয় ইস্যুতে, যে ভারতের সাথে কোন একটা অমীমাংসিত বিষয়, সেখানে একটা জাতীয় ঐক্য হবে, সরকার বিরুদ্ধে সকলে মিলে বাংলাদেশের পক্ষে দাঁড়াবে, সেটা জাতীয় ঐক্য। একটি সরকারের বিরুদ্ধে 14 দল একটি ক্ষমতা আছে বা একটি জোট ক্ষমতা চালাচ্ছে, তার বিরুদ্ধে ঐক্য হবে, সেটা তো জাতীয় ঐক্য না, সেটা সরকার বিরোধী ঐক্য। সেটা হয়ে যদি আন্দোলন করতে পারে সেটা ভালো। বহুবার এরকম আমরা দেখেছি, 1994 সালে আওয়ামী লীগের নেতৃত্বে সংসদে যারা ছিল তারা সবাই মিলে পদত্যাগ করে এসে বিএনপিকে ক্ষমতাচ্যুত করেছে। 96 সালের আন্দোলন, এরশাদের সময় এরশাদ ছাড়া যারা সবাই মিলে ছিল 5 দল 7 দল 8 দল সবাই মিলে ঐক্য করে এরশাদকে পতন ঘটিয়েছে। তো সেটা কি বিরোধী দলীয় ঐক্য? জাতীয় ঐক্য মানে কিন্তু সবাই মিলে। এই জায়গাটা আমি মনে করি ঠিক করা উচিত। আর যেটি সাইফুল হক বললেন, দেখেন আমরা তো জাতীয় ঐক্য যদি আপনাদের কথা ধরে নেই, একটা নতুন মেরুকরণ দেখছি কি জামাতে ইসলামীর সঙ্গে বিএনপির ঘনিষ্ঠতা বাড়ছে, তাদের ইফতার পার্টিতে গিয়ে তারা কথাবার্তা বলছে যে এই দলটি একরকম নিবন্ধন হারিয়েছে এবং তাদের দল থাকবে কি থাকবে না সেটা নিয়ে মামলা চলছে এখন সেই দল। ফলে বিএনপির যে আন্দোলন, এবং আমি কিছুটা তারেক রহমানের পক্ষে বলতে চাই, অবশ্যই তারা ভয় পেতে পারে যে তারেক রহমান দেশে ফিরলে আওয়ামী লীগ সরকার তাকে জেলে পুরবে, তাকে জেলে পুরে অন্য কিছু করতে পারে, তারা সন্দেহ করে জেলে পুরে তাকে হয়তো হত্যা করতে পারে, সেই ভয় একটা রাজনৈতিক দলের একটা মানুষই কিন্তু থাকতে পারে, সেটা অন্যায় না। কিন্তু দেশের মানুষ কিভাবে চায় সেইভাবে আন্দোলন করাটা একটা বিষয়। আমরা এখন দেখছি অনেকটা গণবিচ্ছিন্ন। দেখেন প্রথমে সরকার, যেটি রেজাউল হক রাজা বললেন, সরকার পড়ে যায় অবস্থা, সকল রাষ্ট্র মানে বিদেশি সকল রাষ্ট্র এমন ভাব দেখলাম আমরা যে আর নির্বাচন হলেও কিন্তু আর আওয়ামী লীগ ক্ষমতা থাকতে পারবে না। এটি হলো না, নির্বাচন হলো, শপথ হলো, সরকার গ্রহণ শুরু হলো, 11 জানুয়ারি দায়িত্ব গ্রহণ করলো, 3 মাস চলে গেল, জিনিসপত্রের দামে সরকার নড়বড় হয়ে গেল, আবার দেখি যে সেটাও স্থগিত। তারপরে কি ভারত বিরোধী, চৈত্র মাসে আমার শ্রদ্ধেয় রিজভী ভাই তার চাদর ছুঁড়ে ফেলে দিলেন চৈত্র মাসে এসে, সেটাও দেখি জমলো না। নতুন কি নতুন আমরা এখন দেখছি যে দুর্ভিক্ষের কথা বলা হলো। ফলে ইস্যু এই যে একটু আগে যেটা কোনো ইস্যু ঠিক জমে উঠতে পারছে না, কোনো ইস্যু ঠিক জমে উঠতে পারছে না। এখানে একটা বিরতি নিয়ে আসি, আমাকে একটা বিরতিতে যেতে হয়, ছোট্ট বিরতি। প্রফেসর আমি ফিরছি, ফিরে এসে আবারও নিশ্চয়ই এই আলোচনায় ফিরবো। বিরতি নেই, শেষ বিরতি থেকে ফিরে এলাম। সময় খুব বেশি পাবো না, অল্প অল্প করে শুনতে চাই সকলের কাছ থেকে এবং সেখানে একটু উল্লেখ করে নিতে চাই। ওবায়দুল কাদের বলেছেন যে তারেক নেতৃত্বে থাকলে বিএনপি ভুলের চোরাবালিতে আটকে থাকবে, এবং প্রণব শাহ যেমনটি বলার চেষ্টা করছেন বারবার এক একটি ইস্যুকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেইগুলো যেন ঠিক জমে উঠতে পারেনি। প্রণব শাহ থেকে যেহেতু আমি দিয়ে গেছিলাম, আপনার কাছ থেকে শুরু করবো, ছোট করে মন্তব্য নেব। ওবায়দুল কাদেরের বক্তব্যকে কিভাবে দেখবেন? এটা তো ওবায়দুল কাদের এই অবস্থানে ওবায়দুল কাদের তো খুশি থাকার কথা। বিএনপি যদি দুর্বল থাকে তাহলে তো আওয়ামী লীগের খুশি থাকার কথা, সেটা বারবার বলে তো কোনো দরকার নাই। আমরা মনে করি যে দেশে গণতন্ত্রটা ঠিক থাকুক, আইনের শাসনটা ঠিক থাকুক, তাতে যে কোনো মামলা হলে সে মামলা সকলকে ফেস করতে হবে। আবার মামলার নামে কারো অতিরিক্ত কিছু হোক সেটা আমরা কখনোই, বাংলাদেশ মৌলিক অধিকারের আছে, আমাদের সংবিধানের অনেক বড় লম্বা ফিরিস্তি আছে মৌলিক অধিকারের, সেটা লঙ্ঘন হবে এটা আমরা চাই না। কেউ তার আইনের সুবিধা পাবে না, আমরা সেটাও চাই। ফলে আমি মনে করি যে আদালত, মামলা, আইন তার পথে চলবে এবং সরকার বিরোধী যে কোনো দলের হোক না কেন, একজন নাগরিক হিসেবে যে সমস্ত অধিকার তার প্রাপ্য আছে সেই প্রাপ্যটি তাকে দিতে হবে। এবং সেটা আমি সেজন্য বললাম, যদি কেউ দেশে এসে জেলে আত্মসমর্পণ করতে চায় সেই সুযোগ তাকে দিতে হবে, এবং তার যতগুলো আইনি অধিকার আছে, মৌলিক যে অধিকার আছে, তার সবটাকেও তাকে দিতে হবে, এবং সরকারের সেই ধারণা প্রতিষ্ঠিত করতে হবে যে কেউ মৌলিক অধিকার থেকে, তার আইনগত অধিকার থেকে বঞ্চিত হল না। সাইফুল হক আপনার কাছে চলে আসবে, এবং এই একই প্রসঙ্গে যে বিএনপির যে অবস্থা বা বিএনপির নেতৃত্বের যে অবস্থা, সেখানে বিএনপি কি আসলে পিছিয়ে পড়বে কিনা? কারণ এটি তো একটি বড় রাজনৈতিক দলে, তো কোনো সন্দেহ নেই। নেতৃত্ব শূন্যতায় বা নেতৃত্বের অভাবে দলটি কি আসলে চোরাবালিতে আটকে যাচ্ছে? প্রথম হচ্ছে যেটা আমি ব্যাপারে আমি একমত যে তারেক রহমান যদি দেশে আসতে না পারে তাহলে তো
সরকারি দলে কিছুটা আশ্বস্ত বা খুশি থাকার কথা যে বিএনপি দুর্বল থেকে যাবে, আন্দোলনের মাঠে কোনো কার্যকর নেতৃত্ব থাকবে না। সুতরাং এ ব্যাপারে তো বারবার করে সরকারি দল যখন এটা বলছেন, এটা তো সরকারের আনন্দ উচ্ছ্বাস থেকে কথাটা বলছেন কিনা সেটা জানি না। তবে বিএনপির নেতৃত্বের ক্ষেত্রে তো এটা তো নিশ্চয়ই একটা সংকটের জায়গা আছে। তাদের চেয়ারপারসন গুরুতর অসুস্থ অবস্থায় আছেন, অ্যাক্টিং চেয়ারপারসন তিনি মামলা এবং সংক্ষেপে দণ্ডাদেশ নিয়ে তাকে দেশের বাইরে থাকতে হচ্ছে। ফলে বিএনপি তো এই অবস্থাতেও গত কয়েক বছর ধরে বিএনপি এককভাবে যে দাঁড়িয়েছে এবং তারা যে মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে এবং পরবর্তীকালে গণতন্ত্র মঞ্চ সহ সকল বিরোধী দল মিলে মানুষকে যে জাগিয়ে তোলা যায়, মানুষকে যে ঐক্যবদ্ধ করা যায়, নিশ্চয়ই গত 1.5-2 বছরে সেই প্রমাণটা রাখা হয়েছে। নেতৃত্বের এটুকু দুর্বলতা বা সমন্বয়হীনতা আছে। আমি বিশ্বাস করি ইতিমধ্যে যে অভিজ্ঞতা হয়েছে, নেতৃত্ব সেই অভিজ্ঞতা নিয়ে দূরদর্শিতার পরিচয় দেবে এবং যেটুকু সাংগঠনিক দুর্বলতা বা সমন্বয়হীনতা আছে অচিরেই সেটাকে কাটিয়ে তুলে। অনেক ধন্যবাদ। ছোট ছোট করে নিতে হবে। চলে আসবো রেজানুল হক, আপনার কাছে মন্তব্য। আমি জনাব ওবায়দুল কাদেরের সঙ্গে পুরোপুরি একমত। যতদিন তারেক রহমান এই দলের নেতৃত্বে আছেন ততদিন আমি এই দলের খুব ভালো ভবিষ্যৎ দেখি না। কারণ হচ্ছে তারেক রহমান এককভাবে দল চালান। লন্ডন থেকে সমস্ত আদেশ নির্দেশ জারি হয়, কর্মসূচি ঠিক হয়। তো তিনি একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন এবং তার ভুল সিদ্ধান্তের কারণে বিএনপির মতো এমন একটি ব্যাপক জনসমর্থন থাকার দল এইবার এবং বিদেশিদের ব্যাপক সমর্থন থাকার পরও তারা ইলেকশনের আগের সপ্তাহে গণসংযোগ কর্মসূচি, লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে। যখন আন্দোলন তীব্র থেকে তীব্রতর হওয়ার কথা তখন তারা দুর্বল থেকে দুর্বলতম কর্মসূচি দিলেন। এতেই বোঝা যায় যে তাদের সিদ্ধান্তটা ভুল হচ্ছে, কৌশল ভুল হচ্ছে এবং এইটি জনাব তারেক রহমানের কারণেই হচ্ছে। তিনি আসলে এরকম একটি সরকারের পতন ঘটানোর মতো কঠিন একটা আন্দোলনের সঠিক নেতৃত্ব দেওয়ার মতো কৌশল বা যোগ্যতা তার আছে বলে আমার কাছে মনে হয়। জি, অনেক ধন্যবাদ। শেষ মন্তব্য নেব আমিনুল ইসলাম আমিন আপনার কাছ থেকে। প্রশ্নটি হচ্ছে গিয়ে যে সত্যিকার অর্থেই তো যদি নেতৃত্ব না থাকে, বিএনপি দুর্বল হয়ে যায়, আওয়ামী লীগের তো খুশি থাকার কথা। আওয়ামী লীগ কি তাহলে রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে একরকম ঝিমিয়ে পড়ছে? না, বিষয়টা সেরকম নয়। ওবায়দুল কাদের একজন 60 বছরের পরে খাওয়া রাজনীতি, সেই জায়গা থেকে তিনি আরেকটি রাজনৈতিক দলের নেতৃত্ব কতটুকু বিকশিত হবে বা হবে না সেটা তিনি মন্তব্য করতে পারেন। তার মানে এই নয় যে আমরা আত্মতুষ্টিতে ভুগছি অথবা আমরা তাদের জন্য আমরা উদ্বিগ্ন, তাও না। তবে একটা সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা থাকার জন্য অবশ্যই একটি শক্তিশালী দেশপ্রেমিক রাজনৈতিক বিরোধী দল থাকা উচিত। সাইফুল ভাই প্রতি সময় যে কথাটি বারবার বলে আসছেন যে বিএনপির নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ এবং গত 1.5-2 বছর তারা সে প্রমাণ দিয়েছেন। আমি জানি না সাইফুল ভাই একজন মুরব্বী মানুষ, এখন তার কোনো প্রমাণ তো দেখলাম না। বরঞ্চ আমরা যদি একেবারে প্র্যাকটিক্যাল অবস্থায় যাই, যে বিএনপির পেয়ারে পাকিস্তানের দিকে তাকাই, সেখানে কিন্তু নির্বাচনে এত বড় জয়লাভের পরেও কিন্তু ইমরান খান সরকার গঠন করতে পারেনি। কিন্তু তিনি হাতে কলমে দেখিয়ে দিয়েছেন জনগণের ঐক্যবদ্ধ বা জনগণের ভালোবাসা কি, সেটা কিভাবে পেতে হয়। বাংলাদেশে যদি বিএনপি বা তাদের মিত্ররা যদি মনে করতেন এবং মুখে যেটা বলছেন সেটা বিশ্বাস করতেন, হ্যাঁ মানুষ আমাদের চায়, আমাদের পক্ষে আছে, তাহলে নির্বাচনের চ্যালেঞ্জটা গ্রহণ করে মানুষকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারতেন। বরঞ্চ তারা সেটা থেকে যোজন যোজন দূরে থেকে শুধু মুখের বুলি আওড়িয়ে যাচ্ছে। এই মুখের বুলি আওড়িয়ে আলটিমেটলি আর যাই হোক দেশের যেমন কোনো লাভ হবে না, আন্দোলন তো হবে না, দল হিসেবে সেটা বিপন্ন হতে পারে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেটা আমি বিশ্বাস করি এবং মনে করি। জি, অনেক ধন্যবাদ। শেষ করতে হবে। তবে সব কথা শেষ কথা, রাজনীতির যে আলোচনা বুঝলাম তাতে যে যার অবস্থানে থেকে যদি সন্তুষ্ট থাকে তাহলে তো আসলে দেশ একরকম স্থিতিশীল থাকবে, ভালো থাকবে, এটাই মনে হয়। একদিকে আন্দোলন করে তারা সুখে আছেন, আরেকদিকে সরকার গঠন করা হয়ে গেছে, নির্বাচন সুন্দর মতো হয়ে গেছে, তারাও সুখে আছেন। কাজে আমরা ভালোই থাকবো এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা শেষ করতে পারি। যুক্ত ছিলেন সাইফুল হক, আমিনুল ইসলাম আমিন, ধন্যবাদ, কৃতজ্ঞতা। পুরো সময়টি পেয়েছি। প্রণব সাহা এবং রেজানুল হক আপনাদের কাছ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে শেষ করছি। থাকবেন 71। শুভরাত্রি।